nonsense. History shall not forgive you if the similar mistakes are delivered. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ফুয়াদ ভাইয়ের প্রাণবন্ত আলোচনায়, এবং অনেক এই আলোচনা আমাদেরকে আসলে সমৃদ্ধ করেছে। আমরা বুঝতে পেরেছি রাজনৈতিক পরিস্থিতিটা, এবং সেইভাবে আমাদের যারা আন্দোলনকারী সংগ্রামের সাথে আছেন তারা এগিয়ে যাবেন। আমি এখন অনুরোধ করব আকিফ আব্দুল্লাহ, সেক্রেটারি জেনারেল সাধারণ আলেম সমাজ, ওনারও বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন যাত্রাবাড়িতে, আমি ওনাকে অনুরোধ করবো বক্তব্য রাখার জন্য। একটু সংক্ষেপে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হবে, সময়টা একটু কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটা বলা হয়েছে যে আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম, তবে আহত বা শহীদও হইনি। তো আমাদের জুলাইয়ের জার্নিটা আমার কাছে অন্তত পক্ষে জুলাইয়ের পরের জার্নিটা আরো বেশি হৃদয় বিদারক, কারণ আমরা অধিকারেরই শীর্ষ, আমাদের নামে জাপুর শীর্ষ। আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মের জেনজি হিসাবে যে আন্দোলন সংগ্রামটা আমার ভাইয়েরা করেছে, আমাদের বোনেরা করেছে, সেটাকে ধরে রাখার লড়াইটা আমরা করতে চেয়েছিলাম। এজন্য জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আমরা আর্কাইভের কাজ এবং শহীদ পরিবারদের সাথে কমিউনিকেশন, ঘটনাগুলো তুলে নিয়ে আসা, এই কাজগুলো শুরু করেছিলাম। এবং এই কাজটা করতে করতে বাংলাদেশের 51টা জেলায় আমরা গিয়েছিলাম, এবং 500-এর অধিক শহীদ পরিবারের সাথে আমার সরাসরি কথা হওয়া, তাদের আর্কাইভ করার একটা সুযোগ হয়েছে। যেহেতু এখানে অনেকগুলো শিরোনাম আছে, এর মধ্যে একটা হচ্ছে বিচার। তো বিচার নিয়ে অনেকেই বলছেন, তো আমার কাছে মনে হয় বিচারের আগে যে কিসের বিচার করব, এটা আরেকটু পরিষ্কার হওয়া উচিত। আমরা পরিষ্কার, কিন্তু আমার কাছে মনে হয় যে জনগণ বা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, আবার জুলাই গণঅভ্যুত্থানে ছিল না, এমন সবার কাছে এই বিষয়গুলো অস্পষ্ট। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা যারা আন্দোলনে ছিলাম, একদম গুলির মুখে দাঁড়িয়েছি, আমরা দেখেছি যে আওয়ামী লীগ বা এই পুলিশ বাহিনী তারা কি আচরণটা করেছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আন্দোলনে ছিল না, তবে মোবাইলে তারা দেখেছে, এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের প্রপাগান্ডাটা দিন দিন বেড়েই চলেছে, তারা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর একটা ক্যাটাগরি মানুষ হচ্ছে তারা আন্দোলনে ছিল না এবং মোবাইলেও দেখে নাই। এবং আমরা যেটা বলেছি যে আমরা 51টা জেলায় গিয়েছিলাম, তো এই যাওয়ার সুবাদে কিন্তু আমরা এরকম প্রচুর মানুষকে পেয়েছি গ্রামগঞ্জে, যারা কিনা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে ধারণাই নেই। তো তাদেরকে কিন্তু আওয়ামী লীগ তাদের যে ন্যারেটিভ ওটা খাওয়াইতেছে, এবং জুলাইকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে, যেখানে কিনা আওয়ামী লীগ জঙ্গি কর্মকাণ্ড জুলাই করেছিল। তো সেগুলোর দুইটা ধারাবাহিক কথা বলে সংক্ষেপে শেষ করে দিব। একটা হচ্ছে আমাদের আহত ভাই বলেছেন যে পেলেট গানের ব্যবহার, এটা একটু মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি, এটা ব্যবহারটা কিভাবে হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, এই জিনিসটা আমাদের সামনে আরো স্পষ্ট হয়েছে। একটা ম্যাগাজিনের ভিতরে 200, 250, 300 প্যালেট থাকে, ছোট ছোট দানা, এগুলো সীসা দিয়ে তৈরি হয়। তো আন্দোলন দমনের জন্য এগুলো ব্যবহার করার নিয়ম আছে, কিন্তু 150 থেকে 200 মিটার দূর থেকে এই সমস্ত প্যালেট ছুটতে হয় এবং উপর দিকে করে ছুটতে হয়। তো 150 থেকে 200 কিলোমিটার দূর থেকে যখন 150 মিটার দূর থেকে যখন পুলিশ এটা উপর দিকে করে ছুটবে, এটা মানে ছড়িয়ে যাবে ছোট ছোট সীসার দানাগুলো, এবং সেগুলো মানুষের শরীরে জাস্ট চিমটি কাটবে, এরকম একটা ব্যথা অনুভব হওয়ার সুযোগ আছে। এর থেকে বেশি একটু রক্ত বের হবে, টিপ দিলে সেটা বের হয়ে যাবে, এটা হচ্ছে প্রক্রিয়া। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই প্যালেট পুলিশ একদম এক হাত সামনে থেকে একদম ঠেকিয়ে শরীরের মধ্যে করছে, এমন রেকর্ডও আছে, আমরা দেখেছি। আমরা গাজীপুরে যখন কাজ করতেছিলাম, তখন আমরা আব্দুল্লাহ আল মামুন নামে একটা শহীদ, তার শরীরের মধ্যে, পায়ের মধ্যে, এই হাঁটুর একদম এই জায়গাটা একদম মানে ঝাঁঝরা হয়েছিল। তো তার ছোট বোন বলতেছিল যে দেখে মনে হচ্ছিল যে কোরাল দিয়ে কোপাইছে, এবং এই জায়গাটাতে একদম মানে দানা দানা হয়েছিল, দেখতে বুঝাচ্ছিল ওখানে সুই দিয়ে এরকম ফুটা ফুটা করলে যেরকম হয়, শরীরটার অবস্থা ছিল এরকম। তো তাকে আনসাররা, শফিফুর আনসার একাডেমির আনসাররা খুব কাছ থেকে একদম গুলিগুলো করেছিল। এই প্যালেটের ক্ষতিটা আমাদের সামনে আহত ভাই ছিলেন, তার চোখ হারিয়েছেন, জীবন হারিয়েছেন অনেকে, অনেক ক্ষতি আসলে খুব কাছ থেকে করার কারণে হয়েছে। তো বিচার প্রক্রিয়ার মধ্যে এগুলো নিয়ে কাজ করা দরকার, যে প্যালেট এভাবে মানে কেন ব্যবহার হইলো এবং ভবিষ্যতে ব্যবহার হবে কিনা।
আবারও আমাদের দেশের জনগণকে কি এটা সম্মুখীন হইতে হবে কিনা। আরেকটা হচ্ছে লিথেল ওয়েপেন, এটাই সবচেয়ে জরুরি। আমি আজকে এটার উপর আলোকপাত করতে চাই। মানে জুলাই গণঅভ্যুত্থানে এটার ব্যবহার এত বেশি ছিল যে ছাদের উপরে ঘরের ভিতরে কেউ নিরাপদ ছিল না। আমি যাত্রাবাড়ির একটা ঘটনা বলি, সেটা হচ্ছে শহীদ শিহাব, যিনি কিনা একজন মাদ্রাসার মানে হুজুর ছিলেন। তো উনি 6 তলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবারের সাথে কথা বলছিলেন। যাত্রাবাড়ি থানা থেকে দিনটা ছিল হচ্ছে 19 তারিখ শুক্রবার সকাল 10টা বাজে। যাত্রাবাড়ি থানা থেকে ওনাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং গুলিটা দাঁত দিয়ে ঢুকে দাঁত ভেঙে পিছন দিয়ে বের হয়ে গেছে। ওই একই বুলেট 9.5 mm বুলেট পিছনে আরেকজনের ঘাড়ে গিয়ে লাগে, তিনিও আহত হন। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, কতগুলো পরিচিত আছে, কতগুলো আমাদের সামনেই আসে নাই। মিরপুরের সাফকাত সামিট আপনারা জানেন যে 19 জুলাই কাফরু থানার পুলিশ গুলি ছুটতেছিল। তো ওরা এত এলোপাতারি গুলি ছুটতেছিল এবং লেথেল ওপেনের বুলেট যে দুই তলার ভিতরে একটা ছেলে মানে ঘরের ভিতর থেকে বাইরে দেখতেছে যে কি হচ্ছে, এবং তখন কিন্তু চারপাশে টিয়ার শেলের ধোঁয়ায় কুয়াশাচ্ছন্ন হয়েছিল। তো দেখতেছিল যে কি হচ্ছে। জানলা দিয়ে বুলেট ঢুকে তার চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে মাথাটা দুই ভাগ হয়ে বের হয়ে গেছে। মানে একটা ছবি আছে, আপনি দেখলে মানে আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। ছেলেটার বয়স কত? মাত্র 12 বছর। চতুর্থ শ্রেণী নুরানি মাদ্রাসার চতুর্থ শ্রেণী একটা ছাত্র। ঘরের ভিতরে সে শহীদ হয়ে গেছে এবং তার বাবা বলতেছিলেন যে সে যেহেতু ছোট, দেখার জন্য সে টেবিলে দাঁড়াইছিল, ছোট একটা টুলে আর কি, টুল থেকে পড়ে যাওয়ার কারণে তার বাম হাতটা ভেঙে গেছিল। মানে সে শাহাদাতবরণ করার সময় তার বাম হাতটাও ভেঙে গেছিল। এরকম গাজীপুরের একটা ঘটনা, 5 আগস্ট গাজীপুরে কিন্তু বিজেপি প্রচুর মানুষকে হত্যা করেছে। এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর আমরা এখনো পাইনি। তো গাজীপুরে যেটা হয়েছে, তো ওরা বিজেপি এতটা এলোপাতারি গুলি করতেছিল, 2 তলার ভিতরে মুয়াজ্জিন, ওখানে একটা মসজিদ আছে, এখনো মসজিদটা বিদ্যমান এবং ওই মসজিদের গ্লাসের মধ্যে বুলেটের দাগটা এখনো বিদ্যমান। তো এত এলোপাতারি গুলি করতেছিল যে 3টা বুলেট একই রানিং ফায়ারে গ্লাস ভেদ করে ওই মসজিদের মুয়াজ্জিনের তলপেটে ঢুকে যায় এবং মুয়াজ্জিন 5 দিন পর শাহাদাত বরণ করে। এবং ডাক্তার যখন হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালের ডাক্তার বলে যে ওর পেটের ভিতরে কোনো গুলি নেই, সমস্যা নেই, বাড়িতে নিয়ে যান, সুস্থ হয়ে যাবে। কিন্তু ও ময়মনসিংহ এর ছিল মুয়াজ্জিনটা, হাফেজ। তো বারবার বলতেছিল যে আমার ভিতরে বুলেট আছে, আমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু ডাক্তার ওর কথায় কর্ণপাত করে নাই। তো ওই 5 দিন বুলেট নিয়ে সে বেঁচে ছিল এবং বারবার বলতেছিল আমার পেটের ভিতরে বুলেট আছে, বুলেটটা বের করো, আমি বাইচা যাই। মানে ওটা ময়মনসিংহ ভাষায় বলতেছিল আর কি। তার পরিবার আমাদেরকে বর্ণনাগুলো দিচ্ছিলেন। তো 5 দিন পরে ছেলেটা হাফেজ মাজিদুল, তিনি শাহাদাত বরণ করে, বয়স 17 বা 18 বছর। এই যে মানে লিথেল ওপেনের এলোপাতারি ব্যবহার। নারায়ণগঞ্জে আপনারা জানেন যে শহীদ সুমাইয়া, তার 2.5 মাসের বাচ্চাটা রেখে শহীদ হয়েছে। কোথায় শহীদ হয়েছে? ঘরের 6 তলার ভিতরে। 6 তলার মধ্যে নারায়ণগঞ্জের 20 জুলাই তিনি বাহিরে যখন হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, তিনি দেখতেছিলেন যে কি হচ্ছে। 6 তলার নিজের বাসার বারান্দায় একটা বুলেট সরাসরি এসে মাথায় দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। তো ওনার মা আমাদেরকে বর্ণনা করতেছিলেন যে ও সোজা পিছনে পড়ে গেছে, তো মহিলা মানুষ যেহেতু চুলগুলো ছড়িয়ে গেছে, তো রক্তগুলো বের হয়ে সরাসরি সাথে দেখা যাচ্ছিল চুলের কারণে। চুল যখন পার হয়ে গেল রক্ত, তখন মা বুঝতে পারলেন যে মানে রক্ত বের হচ্ছে এবং মেয়ে আর নাই। সাথে সাথে সুমাইয়া শহীদ হয়ে গেলেন ঘরের ভিতরে 6 তলার মধ্যে। এরপরে ধানমন্ডিতে 19 জুলাই ধানমন্ডিতে 10 তলার উপরে ভাগিনা আইমানকে নিয়ে নাসিম আক্তার মানে দাঁড়ালেন যে বুলেট ছুড়াছুড়ি হচ্ছে বা হেলিকপ্টার উঠতেছে, কি হচ্ছে দেখবেন, কৌতূহলবশত। তো হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, গুলিটা প্রথমে আইমানের বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে। এট দ্য সেম টাইম ওই আইমানের পিছনে নাসিমা উন্না উঠাচ্ছিলেন, এরকম উন্না উঠাচ্ছিলেন, একটু নত হয়েছিলেন। ওই যে আইমানের বুলেট বুকের ভিতর যে বুলেটটা ঢুকছে, ওই একই বুলেট নাসিমার দাঁত দিয়ে ঢুকে গলার ভিতর আটকে গেছে এই একটু নিচু হওয়ার কারণে। এবং তিনি 3 দিন হাসপাতালে ধানমন্ডি পপুলার হাসপাতালে থাকার পর শাহাদাত বরণ করেছিলেন। 10 তলার উপরে একজন আহত হইলেন, আইমান বেঁচে গিয়েছে। আপনারা মানে অবাক হবেন যে আইমান যার বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে, তিনি বেঁচে আছেন, এখন সুস্থ সবল আছেন। এবং যে নাসিমা পরবর্তীতে গুলিবিদ্ধ হয়েছে, যার গলার ভিতরে বুলেট আটকে গেছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন। বুলেটটা ছিল 9.5 mm বুলেট। ওই আইমান এখন যখন ধানমন্ডি থানায় গিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইলেন, তখন বলতেছে যে 19 তারিখ ধানমন্ডিতে কোনো হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, স্পোর্টস তাকে গুলি দেওয়া হয়েছে, তো সে আর মামলা করার কোনো সুযোগ পায়নি। তাহলে এই যে একটা অস্পষ্ট জিনিস, তো বুলেটটা কোথা থেকে আসলো? মানে বুলেটটা কি কোনো একটা ঘর থেকে 10 তলার উপর চলে আসছে, এরকম কোনো সুযোগ নাই। এই যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো বিচারের জন্য খুব জরুরি। শান্তিনগরের 18 জুলাইয়ের একটা ঘটনা, নারী, তাইও নারী, যিনি কিনা 18 পাড়ার একটা হাফেজা আর কি, তিনি রানিং পড়ালেখা করতেছিলেন, তিনি হাফেজা হবেন এবং ঘর সংসার চালানোর জন্য তিনি
একটা বাসায় কাজ করতো শান্তিনগরে, 7 তলার মধ্যে 18 তারিখ 18 জুলাই, মানে উনি বাইরে দেখতে গিয়েছেন যে কি হয়েছে। ওই টাইমে আমরা ঘটনা যখন জিনিসগুলো খুঁজতে গেলাম, দেখলাম যে ওই টাইমে যুবলীগ গুলি চালাচ্ছিল সেখানে 18 তারিখ। তো 7 তলার বারান্দার ভিতরে একটা বুলেট এসে লিজা আক্তারের পেট দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে। 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেছেন। এবং আপনি অবাক হবেন, 18 জুলাই এবং 17 জুলাই যেহেতু মুহররম ছিল, 18 জুলাই লিজা আক্তার রোজা অবস্থায় ছিলেন, তিনি রোজা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তো এই যে মানে একটা হচ্ছে আমরা তো রাজপথে বুলেট মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের ঘটনা জানি, এই যে এই ঘটনাগুলো এগুলোর মানে বিচার হওয়ার জন্য এগুলো তো মানে স্পষ্ট হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের কাছে জিনিসগুলো অস্পষ্ট, এবং এগুলোকে ব্যবহার করে আওয়ামী লীগ কিন্তু তাদের প্রপাগান্ডা চালাই দিচ্ছে। আমি এই একইলেস ধরে একটু বলি যে এই লিথেল ওপেন একটা বুলেট, যেহেতু বুলেটগুলো খুবই শক্তিশালী হয়, একটা বুলেট 2 জনকে একসাথে শহীদ করেছে এমন ঘটনাও জুলাই আমরা অনেক পেয়েছি। কিন্তু আমি এখানে মানে বসে খুব কম সময়ের মধ্যে মেমোরিতে আনলাম যে কোনটা কোনটা আমার মাথায় আছে। এরকম অনেক ঘটনা আছে, আমি লিখে রেখেছি, কিন্তু এখন শর্ট টাইমে বলে দিই যে আপনারা জানতে পারি ঘটনাটা লিখেছেন। একটা গুলি দিয়ে অনেক মানুষ দূরে যাচ্ছে, তখন হচ্ছে সাথে সাথে 2 জন পড়ে গেল। সেই 2 জন ছিল আতিক এবং আরেকজনের নাম ছিল জিহাদ। আতিক তিনি বিবাহিত, আর জিহাদ খুব ছোট একটা ছেলে। তো একটা বুলেট জিহাদ আতিকের মাথা দিয়ে ঢুকে জিহাদের মাথা দিয়ে বের হয়ে গেছে। এরকম ঘটনা হয়েছে ময়মনসিংহের 21 জুলাই। নূর আলম সিদ্দিকী নামে একজন ছাত্র, তো তার বুলেট তার বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে বিপ্লব নামে একজনের মানে বুকে বিদ্ধ হয়ে এক বুলেটে 2 জন শহীদ হয়ে গেছে। তো এই যে মানে ব্যবহার, এগুলো বিচার করার জন্য এগুলো একটু স্পষ্ট হওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 5 আগস্ট মানে আমাদের কাছে অস্পষ্ট একটা বড় কারণ হচ্ছে বলা হয় যে 5 আগস্ট হাসিনা পালানোর পরেও কেন এত মানুষ শহীদ হইল। এটার সবচেয়ে বড় ইয়া হচ্ছে আপনি দেখেন শহীদ কোথায় হতে হয়েছে, উত্তরায়, গাজীপুরে এবং হচ্ছে যাত্রাবাড়িতে। এই 3টে স্পটে 5 তারিখ কিছু মানুষ শহীদ হয়েছে। এই 3টা স্পটের একটা কমন ডট হচ্ছে এগুলো হচ্ছে ঢাকার প্রবেশদ্বার। ওই পুলিশ তাদের মানে টার্গেটই রেখেছিল এই প্রবেশদ্বারগুলোতে যারা ঢুকবে তাদেরকে ঢুকতে দিব না, এবং যে ঢুকতে চায় তাদেরকে ফায়ারিং করে মেরে ফেলবে। এই প্রবণতার কারণে এই 3টা প্রবেশদ্বারের মধ্যে গণহত্যাটা বেশি হয়েছিল। এই জিনিসগুলো মানুষের সামনে যদি সরকার চায় অনেক স্পষ্ট করতে পারে। আমার আরো অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করতে হচ্ছে। এই প্রোগ্রামে আমাকে দাওয়াত করার জন্য এবং ছোট মানুষ হিসেবে 2টা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনার জন্য আহ্বান জানাবো রাজনৈতিক বিশ্লেষক সরওয়ার তুষার। আসসালামু আলাইকুম। অধিকারকে ধন্যবাদ জানাই এই আয়োজনটা করার জন্য, এবং বিষয়টাও খুব অবভিয়াস, যেটা নিয়ে আমরা অনেক কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে বিচার ও সংস্কার জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়। ফুয়াদ ভাই অনেকগুলো কথা বলেছেন, সেগুলো আর রিপিট করবো না। মানে মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের একটা খুব মানে ফান্ডামেন্টাল রিফর্ম দরকার, কিন্তু এটা বারবার নানাভাবে আটকে দেওয়া হচ্ছে, এবং আটকে দেওয়ার পরে আবার নানা ধরনের মিথ্যাচার এবং বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। আপনারা জানেন যে 90-এর গণ অভ্যুত্থানের কথা যেটা আমরা বলি, এটার পরে একটা 3 জনের রূপরেখা হয়েছিল, সেখানে অনেক ভালো ভালো কথা ছিল, কিন্তু সেগুলো একটাও বাস্তবায়ন করা হয় নাই। একটা জিনিস ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও কিন্তু পরবর্তীতে আন্দোলন করে আদায় করতে হয়েছে। মানে বিএনপি সরকার যখন পরবর্তীতে 91 সালে ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে আন্দোলন করে আদায় করতে হয়েছে, মানে ওটাও এমনি হয় নাই। এছাড়াও শাহাবুদ্দিনের যে সরকার 3 মাস ক্ষমতায় ছিলেন, তারা 29টা টাস্ক ফোর্স করেছিলেন, বিভিন্ন ধরনের সংস্কারের রিপোর্ট করেছিলেন, সেগুলো মানে জাস্ট একটাও বাস্তবায়ন করা হয়নি। তো এই বাস্তবতাগুলো আছে বলে, এবং বাংলাদেশে যেটা অন্যান্য বক্তারা বললেন, তরিগুলো বলেছেন, ফুয়াদ ভাই কথাতে এসেছে যে একটা সাংবিধানিক এমন একটা ব্যবস্থা আছে এখানে, যেটার কারণে নির্বাচন যখন আসে কিংবা যখন ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত আসে, তখন কোনো দল ক্ষমতা ছাড়তে চায় না, এবং ক্ষমতা ছাড়তে চায় না তখনই একটা ক্রাইসিস তৈরি হয়। এবং এই কথাটা মানে যখন 72 সংবিধান যখন লেখা হচ্ছে যখন এটা পাস হয়নি, তখনই বদরুদ্দীন উমর বলেছিলেন যে এই যে সংবিধান, এটা একটা পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, একটা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে। এখানে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দমন করা হয়েছে 72-এর পরে,
কোনো দলকে উঠতে দাঁড়াতে দেওয়া হয়নি, একদলীয় শাসন করা হয়েছে। এবং তখন বদরুদ্দীন উমর খুবই প্রফেটিক কায়দায় বলেছিলেন যে এই যে একটা শূন্যতা তৈরি হচ্ছে একদলীয় শাসন, এটার সুযোগ নেবে আপনার একমাত্র অর্গানাইজড ফোর্স হিসেবে সুযোগটা নেবে আর্মি। তারা ক্ষমতাটা নেবে, কিংবা ক্ষমতা তাদের কাছে পই পই করতে করতে চলে যাবে, কারণ কারো না কারো কাছে যেতে হবে, একটা রেজিম তো আর সারা জীবন থাকবে না। তো সেটাই হয়েছে। এবং ৭৫-এর পরে আমরা বাংলাদেশে বহুবার এরকম ছদ্ম সামরিক শাসন কিংবা সরাসরি সামরিক শাসন নানা জিনিস আমরা দেখেছি। এবং শেষ পর্যন্ত 1/11টাও কিন্তু হলো আপনার এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবেই। মানে আপনি ক্ষমতায় এসেছেন, তো দেখেন মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে একটা জিনিসের সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম। কেন? কারণ আমরা রাজনৈতিক দলগুলোর অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় না। এই কারণে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজি করলাম। আচ্ছা, এখন কে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান? সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এটা একটা অত্যন্ত খতরনাক আইডিয়া ছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কারণ হচ্ছে এটা প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো। আপনি আগেই জানেন যে এটা একটা বাই ডিফল্ট একটা পোস্ট, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান। তো এখন আমাদের রাজনৈতিক দলগুলোর যে অনেক বুদ্ধি, এবং প্রধান বিচারপতি সহ বিচারকদের নিয়োগ আবার তাদের হাতে, ফলে তারা এটা ক্যালকুলেশন করতে পেরেছে যে আমরা যখন ক্ষমতায় যাব, মানে আমরা যখন ক্ষমতা ছাড়ার মুহূর্ত যখন আসবে, তখন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে হবেন? সে কি আমাদের লোক হবে? এটা নিয়ে বিচারপতির বয়স বাড়ানো, 65 থেকে 67 করা, 2005-06 দিকে আপনারা জানেন 65 থেকে 67 করা, যে কে এম হাসানের কথাটা আমরা জানি, এবং তাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান করার জন্য তোড়জোড়, সংবিধান সংশোধনী। এখন বলা হলো না গণঅভ্যুত্থানের পরে যে একটা নতুন সংবিধানের দাবিটা যখন আসলো, যে বাংলাদেশে এমন কিছু হয় নাই যে নতুন সংবিধান লিখতে হবে, এরকম কিছু নাকি হয় না। অথচ শুধুমাত্র নিজেদের স্বার্থে বাংলাদেশে তিনবার ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে কেন্দ্র করে সংবিধান সংশোধনী করা হয়েছে। একবার আব্দুস সাত্তার সাহেবকে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি বানানোর জন্য, যেটা বিধান ছিল না, তখন একটা সংবিধান সংশোধনী করা হলো, যেটা সম্ভবত 6ষ্ঠ সংশোধনী। একজন ব্যক্তির জন্য, উনি উপরাষ্ট্রপতি পদে থেকে রাষ্ট্রপতি নির্বাচন যেন করতে পারেন, এই জন্য সংবিধান সংশোধনী করা হয়েছে। আরেকবার হলো শাহাবুদ্দিন সাহেব, উনি অনেক ভালো মানুষ। এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উনি কথা নিয়েছেন যে আপনারা যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান বানাচ্ছেন, এখন আমি যখন এটা ছেড়ে দেবো তখন আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফেরত যেতে দিতে হবে। তো সবাই রাজি হয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে এই কথাটা রাখছে না। তখন উনি রেডিওতে ভাষণ দিয়ে বললেন এটা কিন্তু আপনারা কথা দিয়েছিলেন। তখন তাকে আবার প্রধান বিচারপতি, মানে তার চাকরি ফেরত দেওয়ার জন্য আবার সংবিধান সংশোধনী করা হয়েছে বাংলাদেশে। এটা হলো সম্ভবত 11শ সংশোধনী। আর এই যে কে এম হাসান সাহেব, মানে তাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বানানোর জন্য, যেন তিনি এটা হইতে পারেন 65 থেকে 67 বিচারপতি অবসরের বয়স বাড়ানোর যে কাণ্ডটা করা হলো, এটা হলো 14th সংশোধনী। 3বার আপনি এই কাজ করেছেন, 3বার সংবিধান সংশোধনী করেছেন ব্যক্তিকে কেন্দ্র করে। এখন বলা হচ্ছে যে বাংলাদেশে এমন কিছু হয়নি, এই সংবিধানকে রাখতে হবে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাওয়া সংবিধান। কিন্তু এই সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করার সংবিধান। কারণ মুক্তিযুদ্ধ তো একদলীয় শাসন করার জন্য আসে নাই, মুক্তিযুদ্ধ তো বাকশাল করার জন্য আসে নাই। যাই হোক, তো এইগুলো করলাম আমরা, মানে রাজনৈতিক দলগুলো করলো। এবং এটার ফলে দেখেন আওয়ামী লীগ কি করলো, লগি বৈঠার তাণ্ডব। এই ঢাকা শহরে লাশের উপর নৃত্য হলো, ঠিক আছে। এবং এরপরে 1/11 আসলো, আওয়ামী লীগ বললো এটা আমাদের আন্দোলনের ফসল। সেই 1/11-এরই এক্সটেনশন হচ্ছে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের 15 বছর। কারণ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ম্যানিপুলেট করলো, এটাকে দেখিয়ে আওয়ামী লীগ বললো যে তাহলে এটা লাগবে না, তত্ত্বাবধায়ক সরকার, এটা মধ্য দিয়ে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে, সুতরাং এটা দরকার নেই, ওরা বাতিল করে দেবে। ঠিক আছে, এর মধ্যে এইটাই কিন্তু, মানে এই চক্রের মধ্যেই কিন্তু আমরা আছি। এখন এই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তেই বারবার এই সংকটটা বাংলাদেশে আসে, এবং এটার বীজ আমাদের মহান সংবিধানের মধ্যেই আছে। এটা ঠিক করার জন্য কেউ রাজি হচ্ছে না। এবং জুলাই সনদে আপনার এটা এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ওই যেটা ফুয়াদ ভাই কিন্তু একটা কথা বলে গেছেন, যে এখন যেভাবে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তাকে না পাওয়া গেলে এরপরে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ কোনো বিচারপতি, এই যে কয়েকটা ধাপ, এবং এরপরে হচ্ছে রাষ্ট্রপতি। তো ওই 2006 যে ইয়াজউদ্দিন সাহেব একই সাথে প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান রাষ্ট্রপতি হয়ে গেলেন, মানে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি হয়ে গেলেন, এটা কিভাবে? এটা হচ্ছে ওই ধাপগুলো কিন্তু বাইপাস করে, মানে যখন কে এম হাসানে একমত হলেন না সবাই, তখন এক ধাপে এক লাফে গিয়ে কে এম হাসানে সবাই গিয়ে ইয়াজউদ্দিন সাহেবে গিয়ে ঠেকলো। তো এখনো কিন্তু আমরা এই জিনিসটা এড়ানোর জন্য বিচার বিভাগকে যেন এটার মধ্যে জানা না হয়, এই কারণে জুলাই সনদে একটা ভিন্ন ফর্মুলা দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা অল পার্টি কনসেনসাস এবং সার্চ কমিটি ইত্যাদির মাধ্যমে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে ওখানে বসানোর কথা হয়েছে। কিন্তু এখানে আপনি দেখবেন যে একেবারে কোনো ব্যতিক্রমহীন ভাবে নোট অফ ডিসেন্টটা হচ্ছে বিএনপি।
মানে তারা এটা রাজি না, তারা আবারও ত্রয়োদশ সংশোধনীতে ফেরত যেতে চায়, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই আবার তারা বসাবে। এবং এই যে রাষ্ট্রপতি নিয়ে যারা দেখছেন, দেখেন বিএনপির লোকজন এখন এই যে ভাষা মোটামুটি একটা ভাষা আন্দোলন করে ফেলছে বাংলাদেশে, যে কে কি বলতে পারবে, কিভাবে বলতে পারবে, একটা ভাষা আন্দোলন হচ্ছে না বাংলাদেশে এই মুহূর্তে। যে কিন্তু আপনি দেখেন এই যে চুপ্পু, যাকে তারা একটা মানে গার্ড অফ অনার সহকারে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় দিল, তা তিনি কি কি বলেছিলেন বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে, এটা আমি মুখে উচ্চারণ করতে চাই না তিনি যে সমস্ত কথা বলেছেন। এতই যদি আপনারা বীর বিক্রম হন, এতই যদি আপনাদের শৌর্যবীর্য হয়, চুপ্পুকে আপনারা এইভাবে রাখলেন কেন, এইভাবে তাকে সেভ করলেন কেন? চুপ্পুকে যখন অপসারণের দাবি এসেছে তখন আপনারা সংবিধানে দোহাই দিলেন এবং চুপ্পু পরবর্তীতে বললো বিএনপি আমাকে রক্ষা করেছে। কেন চুপ্পুর প্রতি এই প্রেমটা দেখালেন কেন? চুপ্পুই তো এই যে এতিমের টাকা আত্মসাতে যে মামলা বেগম খালেদা জিয়ার নামে, এটা তো এটার সাথে তিনি জড়িত। তো আপনাদের এতটুকু আত্মমর্যাদা তখন দেখাতে পারলেন না, এখন একটা ছোট বাচ্চার চোখ কেড়ে নিয়ে বলতেছেন যে এটা আমার ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের জন্য আপনি একটা ছেলের, হবিগঞ্জের একটা ছেলের চোখ কেড়ে নিলেন, ঠিক আছে? এবং আজকে পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, অথচ জাস্টিফাই করা হচ্ছে এই হামলাগুলোকে। আজকে পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, সবাই চিহ্নিত কারা হামলা করেছে। উপজেলা ছাত্র দলের পদধারী নেতারা হামলা করেছে এবং রড দিয়ে আঘাত করে চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। কিন্তু ভাষা আন্দোলনকারীরা কিন্তু চুপ্পু নিয়ে ওই ইয়েটা দেখাচ্ছেন না, চুপ্পুকে তারা ঠিক মতো এখনো পর্যন্ত নিরাপত্তা ইত্যাদি দিয়ে যাচ্ছে। তো যাই হোক, শেষ কথা হচ্ছে যে বিচারও কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না ঠিক মতো। যেমন শহীদ ওয়াসিমের, আপনারা বলতে পারবেন ভালো, আপনারা এখানে যারা আছেন আপনারা এগুলো আরো বেশি খোঁজ রাখেন, শহীদ ওয়াসিমের বিচার কার্যক্রম শুরু হয়েছে? আমার ধারণা শুরু হয়নি। শহীদ মুগ্ধর এখনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি, অথচ বাংলাদেশে আলোচনা শুরু হয়ে গেছে আওয়ামী লীগকে কোন ফর্মে আনা যায়, আবার ফেরত আনা যায়। দিস ইজ বাংলাদেশ। এবং বড় বড় পত্রিকায় বড় বড় হেডিং সহকারে লেখা হচ্ছে আওয়ামী লীগ এখন টপ অফ দ্য কান্ট্রি। কোথায় বলেন তো? আপনারা তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান, কোথায় আওয়ামী লীগ নিয়ে টপ অফ দ্য কান্ট্রি আলোচনা হচ্ছে, আওয়ামী লীগে ফিরে আসা নিয়ে? কারোর মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে এই হাহাকার আপনারা দেখেছেন? দেখেন নাই। হাহাকার আছে বিশেষ বিশেষ কোয়ার্টারে, কারণ এটা একটা ইকোসিস্টেম। বিএনপি এবং আওয়ামী লীগ তারা নিজেদের সাথে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারাই চায় যে তারাই থাকবেন, অন্য কেউ থাকবেন না। এবং এই কারণে আওয়ামী লীগ নিয়ে এখন টপ অফ দ্য কান্ট্রি বানানো হচ্ছে আওয়ামী লীগকে, অথচ আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের মানুষের এখন আগ্রহ নেই। এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সাউথ আফ্রিকার একটা বিশেষ অভিজ্ঞতা, সেই ইতিহাসকে সম্পূর্ণ উপেক্ষা করে এই যে এত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলেন যে ভাই, সেকুলার কলোনিয়াল যে পার্টিটা ছিল, ন্যাশনাল পার্টি, ওই পার্টি বিলুপ্ত হয়ে গেছে সাউথ আফ্রিকায়। এরপরে ওই পার্টি নতুন নাম নিয়ে এসছে নিউ ন্যাশনাল পার্টি নামে, সেটাও বিলুপ্ত হয়ে গেছে। এই ইতিহাসগুলো আপনাদেরকে দেখতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের নামে বাংলাদেশে যে আলোচনাটা হচ্ছে, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন না, এটা হলো ডিনায়াল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। মানে আপনি ডিনাই করছেন সত্যটা। ট্রুথ, আওয়ামী লীগ কি ট্রুথ স্বীকার করছে? আওয়ামী লীগ ট্রুথ স্বীকার করে না, কিন্তু আমরা কুচকাওয়াজ করতে করতে আওয়ামী লীগ পর্যন্ত গিয়ে নাকি বলতে হবে যে আপনারা আসেন, রিকনসাইল করতে চাই, আপনাদের সাথে আমাদের হচ্ছে না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বাংলাদেশে হয়ে গেছে। কিভাবে? এই ত্রয়োদশ নির্বাচনে আপনারা আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছেন, ভোট তো তারা দিয়েছে, ভোট দেওয়ার মধ্যে এই ভোটাররা তো বাংলাদেশে আছে। আমরা কি কেউ বলেছি তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকবে না, তাদের কোনো মানবাধিকার থাকবে না? এটা এই আলাপ কেউ করছে? তাদের নিয়ে কোনো আলোচনা নাই, তারা ভোট দিয়েছে এবং এখন আর কেউ বলতে পারবে না আওয়ামী লীগের অত ভোট। শুধু বলা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে পারবে না, এবং সেটা বলার সঙ্গত অনেক কারণ আছে, সেগুলো হয়তো এখন আর বলার সময় নেই। কিন্তু এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আজকে দেখবেন গতকালকে ভারত বললো একটা কথা, এটা বলে আমি শেষ করি। ভারত একটা কথা বলেছে যে ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগ অপারেট করতে পারবে না, বা শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। আজকের আপনি প্রধান পত্রিকা করে দেখেন, আজকে কোথাও আছে যে মানে শিরোনাম, ওই শিরোনামটাই নাই, এই কথাটাই নাই, কারণ তাদের মনে অনেক দুঃখ যে ভারত এই কথাগুলো কেন বলছে। ঠিক আছে? সো এই বাস্তবতার মধ্যে আমরা আছি এখন। বিএনপি বা আমাদের যেমন তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিন্তু তাকে আপহোল্ড করি, কারণ তিনি নির্যাতিত মানুষ। কিন্তু শুধু যদি বিএনপি মনে করে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে, দেখেন আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, গতকালকে কি বলেছেন যে তারেক রহমান ছাড়া কারোর মধ্যে কোনো পরিবর্তন নাই। তা আপনারা পরিবর্তনের সমস্ত জিনিসগুলো একে একে সুপরিকল্পিতভাবে নষ্ট করেছেন, নষ্ট করে দিয়ে বলছেন তারেক রহমান ছাড়া আর কারোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো সেই ওই কথা, শেখ হাসিনা ছাড়া সবাই খারাপ, এছাড়া তো আর কিছু না। আপনারা পরিবর্তনগুলো করছেন না কেন? আমরা তো কোনো ব্যক্তির উপর নির্ভর করে কোনো ব্যবস্থা চাই না। আজকে তারেক রহমান আছেন, কালকে তিনি থাকবেন না, তখন কি হবে? সেটার জন্য আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই। এবং বিএনপির উচিত সবচেয়ে বেশি সংস্কারের জন্য মানে এগিয়ে আসা। তার কারণ হচ্ছে যে বিএনপি তো এটা নিশ্চয়ই মনে করে না তারা আজীবন ক্ষমতায় থাকবে, অনন্তকাল ক্ষমতায় থাকবে। 2041 সাল পর্যন্ত কোনো টাইম লাইন তো আর বিএনপির নাই, কাজে তারা তো বিরোধী দলে যাবে, তখন সবচেয়ে বেশি সংস্কারটা তাদের প্রয়োজন হবে। তো এটা যদি বিএনপি মনে করে তারা কোনোদিন আর বিরোধী, অবশ্য সালাউদ্দিন ভাই সম্ভবত মনে করেন না, উনি একবার কমিশনে বলেছেন তোমরা কি ভাবতেছো আবার গণঅভ্যুত্থান হবে? 15-20 বছর আগে আর হবে না।
ওনার একটা টাইমলাইন আছে 15-20 বছরের, এটা উনি আমাদেরকে কমিশনে এগুলো বলতেন আর কি। উনি জ্ঞানী মানুষ, আমরা ওনাকে অনেক রেসপেক্ট করি। কিন্তু আপনি যদি ক্রাইসিসটাকে না ঠিক করেন, আগামী নির্বাচনের আগেই আবার বাংলাদেশের সংঘাতের রাজনীতি শুরু হবে, এটা কেন হবেই, এটা কেউ আটকাতে পারবে না এবং এটা হবেই। মানে এটা না হয়ে কোনো অন্য কোনো রাস্তা নাই। যদি আপনি নির্বাচনের রাস্তাগুলোকে বন্ধ করেন, সংস্কারগুলো না করেন, প্রতিষ্ঠানগুলো, এই যে দেখেন আপনি সংস্কার, জুলাই সনদ, গণভোট ইত্যাদি এত কিছু নিয়ে আমরা কথা বলছি, অক্ষর অক্ষরে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলবে, অক্ষর অক্ষরে তারা ভায়োলেট করছে। তো আপনি তো ভাই নোট অফ ডিসেন্ট দেন নাই পুলিশ সংস্কার কমিশনে। জুলাই সনদ আপনারা খুলে দেখেন, এগুলো আমাদের মাথায় স্ক্যান করা। জুলাই সনদ খুলে দেখেন, পুলিশ সংস্কার কমিশনে বিএনপি নোট অফ ডিসেন্ট নাই। তো পুলিশ সংস্কার কমিশন এটা অধ্যাদেশটা বাতিল করলেন কেন? অধিকতর ভালো করে আমরা নিয়ে আসবো, এরকম এটা হচ্ছে তার বক্তব্য। এখন ওই যে নাবিলা আপা আছে, জিজ্ঞেস করেন ওনাকে, গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো তারা বলেছিল না যে অধিকতর ভালো করে নিয়ে আসবে। কি আইন নিয়ে আসছে? 2009-এর যে মানবাধিকার আইনটা ছিল তার চেয়েও খারাপ আইন তারা প্রস্তাব করেছে, তার চেয়েও দুর্বল আইন তারা প্রস্তাব করেছে। এটা হলো তাদের অধিকতর ভালো নিয়ে আসা। তো জুলাই সনদ তারা অক্ষর অক্ষর বাস্তবায়ন করবে। গণভোট তো একবার হ্যাঁ বলে দিয়েছেন, এটা তো যে টুথপেস্টের মতো, একবার প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দিয়েন। এখন বিএনপির লোকজনকে জিজ্ঞেস করছে আপনারা তো হ্যাঁ ভোট দিয়েছেন, এখন বাস্তবায়ন করেন না কেন? তো বিএনপি যে ফাইটিং উইথ ইটস ওন শ্যাডো বলছে কি যে এটা আমাদের দলের গুপ্ত অংশ প্রধানমন্ত্রীকে দিয়ে বলিয়েছেন, ওনার বলার কথা ছিল না, এটা আমাকে বলেছেন ওনারা। আচ্ছা, লাস্ট কথা হলো ওনারা 31 দফাই তো এখন দফারফা করে ফেলতেছেন, 31 দফা দফারফা হয়ে যাচ্ছে। আপনি 8 নম্বর দফা দেখেন, 31 নম্বর দফা, 9 নম্বর দফা দেখেন, রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানে আমরা দলীয় নিয়োগ দেব না। কিন্তু এখন সব প্রাইস পোস্টিং সমস্ত জেলা পরিষদে, সমস্ত জায়গায় যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, যারা জনগণের ভোটে হেরেছে, তাদেরকে ওনারা প্রশাসক হিসেবে বসাচ্ছেন। জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করে, আমি দেখলাম আমরা চুয়াডাঙ্গায় গেলাম, 60,000 ভোটের ব্যবধানে যে ব্যক্তি হেরেছেন উনি এখন জেলা পরিষদের প্রশাসক। এবং এটা হলো বিএনপির বহুদলীয় গণতন্ত্র, জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটাকে ওই দেখেছেন না, সংরক্ষিত মহিলা আসনে এমপিদেরকে, আমাদের সম্মানিত এমপি এখানে আছেন, আশা করি উনি রাগ করবেন না, সংরক্ষিত মহিলা আসনের এমপিদেরকে বিরোধী দলীয় এমপিদের আসলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওখানে দেওয়া হয়েছে। কেন? ওনারা কি নির্বাচিত এমপি? আপনি নির্বাচিত এমপিদের উপরে হস্তক্ষেপ করার জন্য কেন অনির্বাচিত এমপিদের দেবেন? আপনি কি জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় বিশ্বাস করেন? এটা আমরা মনে করি না। এবং লাস্ট আরেকটা জিনিস হলো যে স্থানীয় সরকার অধ্যাদেশ, ওখানে তারা বলেছেন যে যে কাউকে, যে কোনো জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকার জনপ্রতিনিধিকে তারা কলমের এক খোঁচায় অপসারণ করতে পারবেন, এই ক্ষমতা তারা নিজেদের কাছে রাখছে। মানে জনগণ যাকে ভোট দেবে তাকে বিএনপি নির্বাহী ক্ষমতায় বাতিল করে দেবে। এইটাকে তারা মনে করছেন বহুদলীয় গণতন্ত্র, জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। তো আমরা আইয়ুবের বেসিক ডেমোক্রেসির কথা শুনেছি, এখন কোন ডেমোক্রেসির মধ্যে আমরা আছি সেটা ঠিক জানি না, ঠিক আছে? এবং এই সমস্ত যে হজবরল আপনারা করে রেখেছেন, এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে পিআর ক্যাম্পেইন, পিআর স্ট্র্যাটেজি, এটা দিয়ে আপনি ঠিক করতে পারবেন না। আমরা ওনাকে ভালোবাসি, ওনাকে রেসপেক্ট করি, নির্যাতিত মানুষ হিসেবে আমরা ওনার পক্ষে আছি, কিন্তু শুধু উনি ভালো বাকি সবাই খারাপ এবং উনি ফোন না দিলে কিছু হবে না, এই জায়গা কিন্তু আমরা দেখতে চাই না। একই ক্রাইসিস নেপালের এখনকার এই সরকারকে বলা হচ্ছে ডোপামিন গভর্নমেন্ট, এবং ওখানে বলা হচ্ছে যে পারফরম্যান্স আর গভর্নেন্স দুটো আলাদা জিনিস। এই যে বালেন্দ্র শাহ, আমাদের দেশে দেখলেন এক ধরনের হাহাকার, নেপাল পারলো আমরা পারলাম না, তো সেই সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, ঠিক আছে? সেই বালেন্দ্র শাহ সরকারের বিরুদ্ধে এখন আন্দোলন হচ্ছে নেপালে। তো ওখানেও কিন্তু এই যে একই রকম, মানে শুধু গিমিকবাজি, শুধু একটু এক মুহূর্তের একটা ভাইরাল ক্লিপ, এক মুহূর্তের একটা কোনো একটা কিছু করে ফেলা, ম্যাজিক দেখানোর চেষ্টা, কিন্তু সিস্টেম ডেভেলপ করা, প্রসেস ডেভেলপ করা, সেই চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না। এটা আমরা বিএনপি নিজেকে বলে তারা সংস্কারের জনক, আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি তারা আমাদের লড়াই সংগ্রামের সাথী, এখন স্বীকার করবেন কিনা তারা জানি না। তো তারা সংস্কারের জনক নিজেদের দাবি করলো, মূলত তারা যেভাবে নিজেদেরকে এখন হাজির করেছে সেটা হচ্ছে তারা সংস্কারের হন্তারকের ভূমিকায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, which is very unfortunate। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরওয়ার তুষার মূল্যবান আলোচনার জন্য। আমি এখন অনুরোধ করব গুম শাসন তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিসকে। ধন্যবাদ এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমি একটা বিষয়ে কথা বলবো, সাধারণত দুটো বিষয়ে কথা বলে আজকে একটা বিষয়ে কথা বলবো। সে একটা বিষয় হলো ঘুম যে আর ফিরতে দেওয়া যাবে না প্রতিশ্রুতিটা আমরা করেছিলাম, সেটা বাস্তবায়ন কিভাবে হবে। প্রথমত কেন প্রয়োজনীয় বাস্তবায়ন, এবং দ্বিতীয়ত হলো কিভাবে হবে। কেন প্রয়োজন, এটার উত্তরে আমি আসি যে যেহেতু আজকে জুলাই নিয়ে আলোচনা হচ্ছে,
সো 2018 নিরাপদ সড়ক আন্দোলনের কথা নিয়ে আমি শুরু করবো। কেন? কারণ আসলে জুলাই এবং তার পূর্ববর্তী আন্দোলনগুলো লিঙ্কড, এবং লিঙ্কড নট অনলি আন্দোলন হিসেবে লিঙ্কড, গুমের একটা ইতিহাস এই প্রত্যেকটা আন্দোলনের পিছনে আছে। তো আমি যদি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি, তাহলে আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, যেটা ছাত্রদলের একজন ঢাকা কলেজের নেতা, ওনাকে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে পরবর্তীতে গুম করা হয়, এবং গুম করার পরে উনি যে আমাকে বর্ণনা দিয়েছিলেন, ওনার দেখা যায় যে ওনাকে দুটো আয়নাঘরে, দুটো সেপারেট আয়নাঘরে রাখা হয়, এবং এক পর্যায়ে আমি ওনার আয়নাঘরগুলো আইডেন্টিফাই করতে পেরেছিলাম, দুটো আলাদা আলাদা ব্যাটালিয়নে রাখা হয়, এবং আমি বুঝতে পারছিলাম না যে কেন ওনাকে এক আয়নাঘর থেকে অন্য আয়নাঘরে মুভ করা হয়, কোনো কারণ ছিল না। পরবর্তীতে সেটাও আমরা বুঝতে পারি, কারণটা ছিল যে অফিসার অর্থাৎ যে কমান্ডার, কোম্পানি কমান্ডার ওনাকে পিক আপ করেছিলেন, তা সে ওই প্রথম ব্যাটালিয়ন থেকে দ্বিতীয় ব্যাটালিয়নে শিফট করার সময় স্বাভাবিকভাবে ওনার যে বাক্সপত্র ছিল এগুলো প্যাক করে নিয়ে যান। ইনফ্যাক্ট আমার কাছে একজন উইটনেস আছে যাকে যে দেখেছে তাকে প্যাক করতে, তার সাথে সাথে সে বন্দিগুলোকেও বল দেওয়া করে একটা ব্যাটালিয়ন থেকে আরেক ব্যাটালিয়নে নিয়ে যায়। ছেলেটা অত্যন্ত কষ্ট করেছিল। ওনার মার সাথে, ওনার মাকে আমার খুবই ভালো লাগে, ওনার মার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, খুবই অসহায় মহিলা ছিলেন। কিন্তু যেটা আমি আজকাল আমি বন্দীদের রেজিলিয়েন্স নিয়ে কথা বলি, যেটা আমি আসলে ফোকাস করতে চাই, নট ওনার সাথে যা যা অত্যাচার হয়েছে এটা তো বলায় বাহুল্য। যখন আমি ওনাকে পরবর্তীতে ফোন দিয়েছিলাম, ওনার সাথে কথা বলার জন্য ডিরেক্টলি যখন ফোন দিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছে যে আপু আমি অনেক ব্যস্ত আছি, আপনাকে অমুক সময় দিতে পারবো, তখন কথা বললাম। আমি বলেছি যে কি ব্যাপার ভাই, আপনি কিসে ব্যস্ত আছেন? তখন উনি বলেছিলেন যে উনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন, ওনার নেতারাঙ্গায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। কেন জানেন? কারণ একজন গুমের ভিকটিম, তাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি পরবর্তীতে বের হয়ে যখন বেরোতে পেরেছেন, যখন মুক্ত হয়েছেন, তখন উনি আবার গণতান্ত্রিক রাজনীতির ভেতরে প্রবেশ করেছেন। সিমিলারলি জুলাইয়ের সময়ও কিন্তু, অর্থাৎ জুলাইয়ের এই 36 দিনেও কিন্তু গুম হয়েছিল বেশ কিছু ছাত্রদের কথা আমি জানি যারা গুম হয়েছিল, তাদের মধ্যে শিবিরের বেশ কিছু ছেলে ছিল। একজনের ক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার পরে একটা জিনিস কমন আমি দেখেছিলাম, যাদেরকে বের করা হয়েছিল এবং পরবর্তীতে কাশিমপুরে চালান দেওয়া হয় বা বিভিন্ন জেলে চালান দেওয়া হয়, ওনাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে যখন ওনারা খবর পেলেন যে হাসিনা পালিয়েছে, তখন জেলে এটার রিয়াকশন কি হয়েছে। আমরা তো বাসায় একভাবে রিয়াকশন হচ্ছে, রাস্তায় আরেকভাবে রিয়াকশন হচ্ছে, জেলেরও একটা রিয়াকশন ছিল। তো অনেকগুলো অভিজ্ঞতা আমাকে বলাচ্ছে। তার মধ্যে একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে ওনারা সবাই নামাজ পড়েছেন, তারপরে একত্র হয়ে দলীয় সঙ্গীত গিয়েছিলেন আর কি, সবাই মিলে গান গিয়েছিলেন। এই কারণে এই যে প্রতিবার আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, তার পরবর্তীতে প্রত্যেকবার গুম হয়েছে এবং আন্দোলন চলাকালীন গুম হয়েছে, এবং পার্টি ভেদাভেদ কোনো করা হয়নি। যেমন প্রথম অভিজ্ঞতাটা বললাম হলো ছাত্র দলের, দ্বিতীয় অভিজ্ঞতা বললাম ছাত্র শিবিরের। কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আওয়ামী লীগ কিন্তু অপোজিশন কাউন্ট করছে না, সে গুম করে যাচ্ছে। এই ক্রাইমটা বন্ধ হয়েছে বাংলাদেশে। এটা একটা অভূতপূর্ব জিনিস। আমাদের মতো দেশে যেখানে একটা ক্রাইম এত বিস্তৃত ছিল, সেটা জাস্ট রাতারাতি বন্ধ হয়ে গেছে। এটা ফেরত আসা এখন আমাদের জন্য ডেঞ্জারাস। কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো সেটা ফেরত আসতে যাচ্ছে। শুধু ফেরত আসতে যাচ্ছে না, হিউম্যান রাইটস ওয়াচের মতে অলরেডি ফেরত এসেছে। আমি আপনাদেরকে টাইমলাইনটা বলি। এপ্রিলের 9 তারিখে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয় যে মানবাধিকার কমিশন আইনটাকে রিপিল করা হবে। রিপিল করে কি নিয়ে আসা হবে? আনা হলো আওয়ামী লীগ আমলের 2009-এর আইন। সেটাকে কিন্তু বর্তমানে কিন্তু ওটাই বলবৎ আছে। এপ্রিলের 9 তারিখে এটা হলো। ঠিক 10 তারিখে, অর্থাৎ জাস্ট একদিনের মাথায়, হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের প্রথম জুলাই পরবর্তী গুম সংঘটিত হলো। একদিন 24 ঘন্টাও লাগে নাই, 24 ঘন্টাও লাগে নাই গুমটা ফেরত আসতে। ক্রাইমটা এরকমই, এটা একটা ভাইরাসের মতো। আপনি যদি দরজা খুলে দেন, সেই দরজা দিয়ে কোনো না কোনো অশরীর আত্মা ঢুকবে, এটা আপনি আটকাতে পারবেন না। আইনগুলোর ক্ষেত্রে আপনারা শুনবেন, সামনে একটা সংসদে উত্থাপিত হবে, তখন আপনারা অনেক ধরনের জিনিস শুনবেন। আমরা দেখেছি পূর্বের অভিজ্ঞতা আমাদেরকে বলে যে আইনের মারপ্যাচ, ছোট ছোট যুক্তি, এগুলো দিয়ে বারবার করে মানুষকে কনফিউজ করা হয়। কনফিউজ না, আমি বলবো অপতথ্যই ছড়ানো হয়। সে কারণে আমি আপনাদেরকে একদম পিওর ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি। আইনে সাজা বাড়ছে কি কমছে, এই হচ্ছে কি হচ্ছে, ওগুলো কিচ্ছু দেখার দরকার নেই। শুধু দুটো আইনেই চেক করবেন যে তদন্ত ক্ষমতা কাকে দেওয়া হয়েছে। সাজা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, বিচার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তদন্ত ক্ষমতা কার কাছে দেওয়া হয়েছে। এটা যদি ঠিক না হয়, রেস্ট অফ ইট আপনি যাই করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি বলতে পারেন যে আমি একবার না, আমি 3বার ফাঁসি দিব প্রতিজন অপরাধীকে, ইট ডাজন্ট ম্যাটার যদি আপনি তদন্ত ঠিকভাবে না করতে পারেন। আপনি বলতে পারেন যে তুমি সময় মতো যদি তদন্ত রিপোর্ট না দাও, তাহলে আমি এই করবো সেই করবো, কোনো অসুবিধা নেই। একজন যদি মিথ্যা তদন্ত রিপোর্ট লিখতে চায়, সে এক রাতেই লিখে দিতে পারবে, চ্যাট জিপিটি ইউজ করে লিখে দিবে আপনাকে।
অর্থাৎ একমাত্র প্রশ্ন করবেন দুটো আইনের ক্ষেত্রে, অর্থাৎ মানবাধিকার কমিশন আইন এবং গুম বিষয়ে গুম প্রতিকার আইন, এটার ক্ষেত্রে একমাত্র প্রশ্ন করেন তদন্তটা কে করবে। আমি বলে দিচ্ছি বর্তমান সরকারের সর্বশেষ খসড়ায় কি আছে, যেটা এখন ক্যাবিনেটে উঠবে। গুম আইনে আছে, যদি গুম হয় কেউ, তাহলে অভিযোগ নিয়ে আপনি যাবেন পুলিশের কাছে এবং পুলিশের একজন এসআই এটার তদন্ত করবে। এটা কখনোই ঘটবে না, এটা সম্ভব না। কেন? কারণ পুলিশ হলো ক্লাস অফ দ্য অ্যাকিউজড। যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আপনি অভিযোগ নিয়ে যাচ্ছেন, তাদেরকে দিয়ে যদি অভিযোগ তদন্ত করানোর চেষ্টা করেন, সেই তদন্ত কখনো ফলপ্রসূ হবে না। এই কিছুক্ষণ আগে একজন প্রসিকিউটর বলে গেল যে কি হয়, উনি বলেছে, আপনার খেয়াল করবেন, উনি বলেছে যে একজন একজনের ব্যাচমেট হয়, একজন একজনের চেনা হয়, এবং অলসো এই পুলিশের এসআই এর ক্ষেত্রে যেটা হবে, নো ডিসরেসপেক্ট টু দেম, কিন্তু যখন একজন সার্ভিং মিলিটারি সিনিয়র অফিসারকে ওনারা ইন্টারোগেট করতে হবে, উনি সিম্পলি এটা পারবেন, এটা সম্ভব, এটা অবাস্তব, এটা ওনার দোষ না, সিম্পলি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অবাস্তব। অর্থাৎ গুম প্রতিকার আইনে যে পুলিশকে বলা হচ্ছে যে নিজের তদন্ত নিজে করো, এটা হলো ডিজাইন টু ফেল, এটা কখনো ঘটবে না। সেকেন্ড যে আইনটা, সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশন আইন। সেখানে সাফ বলে দেওয়া হচ্ছে যে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এগেনস্টে কোনো ধরনের অভিযোগ আসে, তাহলে মানবাধিকার কমিশন নিজে অন্য সবার বিরুদ্ধে তদন্ত করতে পারলো, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে সেটা তদন্ত করতে পারবে না। সেই ক্ষমতাটা কাকে দিতে হবে জানেন? এটা আইনের অংশ। বর্তমান সরকার এই আইনটা আছে, লেখা আছে অভিযুক্ত বাহিনীর প্রধানের কাছে একটা রিপোর্ট চাইতে পারবে। মানে এটা আমার এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই বুঝতে পারবে যে এই দুটো আইনে কি করার চেষ্টা করা হচ্ছে। এগেন আমি বলছি, সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা দেখবেন, তো দেখবেন যে অপতথ্য, কনফিউশন থেকে শুরু করে যা খুশি করা হবে, ছোট 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 এটা বাড়িয়েছি, ওটা কমিয়েছি, এটা ঠিক করেছি, এই ধরনের জিনিসগুলো বলা হবে। সিম্পলি পুরোটুকু ইগনোর করেন, ইট ডাজন্ট ম্যাটার। তদন্ত ঠিক হলে অন্য সবকিছু এমনি উইল ফল ইনটু প্লেস। তদন্ত ঠিক না হলে আপনি ওখানে সাজা বাড়ান কি, সময় কমান কি, সুপ্রিম কোর্টকে ইনভলভ করেন, ইট উইল মেক নো ডিফারেন্স। এটা মাথায় রাখেন। একদম শেষ কথা বলি, অনেক সময় ভয় পাওয়া হয় যে এই আইনগুলো ঠিক করলে কোনো কারণে সরকার বা বাহিনীগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আমি এর আগে পূর্বে বক্তব্য দিয়েছি, আবার রিপিট করবো না, কিন্তু আমি বলতে চাই যে দুজনে একজন ক্ষতিগ্রস্ত হবে না। বর্তমানে মিরাজ শেখের এই যে কেসটা, যে সরকারকে একটা এম্বারাসিং পজিশনে ফেলেছে, যে তারা যে মুহূর্তে আইনটা বিলুপ্ত করলো তার একদিনের মাথায়, 24 ঘন্টার মাথায় একটা গুম শুরু, যেটাকে বলা হচ্ছে গুম, অভিযোগ করা হচ্ছে যে প্রথম গুম শুরু হলো, এবং সেটা এখন আন্তর্জাতিক পরিসরে আলোচিত হচ্ছে। এটা সরকারের জন্য এম্বারাসিং, তাই না? এই এম্বারাসমেন্টটা তাদেরকে ফেস করতে হবে না যদি তারা একটা স্বাধীন সংস্থার দিকে পয়েন্ট করে বলতে পারে যে এই তদন্তটা ওরা করবে, আমরা যে দোষী এটা ওরাই প্রমাণ করে দিতে পারবে। এটা সরকারের জন্য এম্বারাসিং, এটা সরকারের জন্য একটা ঢাল। সরকারকে নিজের ঢালগুলোকে চিনতে শিখতে হবে। দ্বিতীয়ত হলো গিয়ে দুশ্চিন্তা হয় যেটা বাকি বাহিনীদের জন্য সমস্যা সৃষ্টি করবে এটা, এবং এই পয়েন্ট দিয়ে আমি শেষ করব। বাহিনীদের জন্য এটা সমস্যা সৃষ্টি করবে না। বেশিরভাগ বাহিনীর অফিসাররা বা সৈনিকরা বা ওনারা কিন্তু এগুলোতে জড়িত না, বরঞ্চ যখন এগুলো সুষ্ঠু তদন্ত না হয় তখন তাদের সাথে, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর মেম্বারদের সাথে জনগণের আস্থার সংকট সৃষ্টি হয়। এবং এমনও না যে সরকাররা যখন এই আইনগুলো করে, আওয়ামী লীগ আমলে দেখেন বা এমনকি তার আগের যে কেয়ারটেকার সরকারের আমলটা দেখেন, এখন কি সেই সময়ের অনেক অফিসারদেরকে টেনে টেনে আইসিটিতে নেওয়া হচ্ছে না? অর্থাৎ কি হচ্ছে, যখনই কোনো সরকার এই ধরনের প্রবলেম্যাটিক আইনগুলো করছে, আইনের ডেফিনিশনে দেখেন কিন্তু ওরা কিন্তু কোনো চেঞ্জ করছে না, ওরা কিন্তু ওখানে লিখছে না দেখুন গুমের ডেফিনিশন এটা যদি কেউ করে তাকে আমি ইন্ডেমনিটি দিয়ে দিলাম, ওনারা কিন্তু কখনো এটা লিখেন না। অর্থাৎ বাহিনীর ওনারা কিন্তু কখনো ইন্ডেমনিটি পান না, কারণ ইন্ডেমনিটি লফুলি স্ট্যান্ড করা যায় না। ওনাদেরকে কি দেয় জানেন? এই যে তদন্ত সিস্টেমটা নষ্ট করে দিয়ে যায়। কতক্ষণ নষ্ট করে? যতক্ষণ পর্যন্ত সেই সরকারটা থাকে। রেজিম পতনের সাথে সাথে এই তদন্তগুলো সক্রিয় হয়, এবং তারপরে এমনকি এখন দেখতে পাচ্ছেন গুম, ক্রসফায়ার থেকে শুরু করে সবকিছুর জন্য কিন্তু ওনাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তার মানে ওনাদেরকে নিজেদের রাজনীতিবিদরা নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহারের জন্য একটা সাময়িক তদন্তের ইন্ডেমনিটি দেন। এটাই কোনোভাবেই বাহিনীরা সুবিধাপ্রাপ্ত হন না, এটা একমাত্র রাজনীতিবিদরা সুবিধাপ্রাপ্ত হন। তারাও খুব বেশি হন না, কারণ আলটিমেটলি পালাতে হয়। আশা করি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনারা। ধন্যবাদ নাবিলা ইদ্রিস। এখন আমি আলোচনার জন্য আহ্বান জানাবো হাসিনা বিরোধী আন্দোলনের পাইনিয়ার বলা যেতে পারে আক্তার। সেই বহু আগে থেকেই, সেই 18 সাল থেকেই আক্তারের এই আন্দোলনে যুক্ত হওয়া এবং আমাদের সাথে অধিকারের সাথে
আক্তারদের গোপন পরামর্শ হয়েছে বহু জায়গায়, বহু গোপন জায়গায়, এবং তার ফলশ্রুতিতে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানে একসাথে লড়াই করার সুযোগ পেয়েছি। আক্তারকে আমি ভীষণ পছন্দ করি, কারণ সেই সময়ের স্মৃতি আমার মনে হয় যে আক্তারের যে সাহসিকতা। আমি আহ্বান জানাবো এনসিপির সাধারণ সম্পাদক এবং মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে ধন্যবাদ অধিকারকে আজকের এই সুন্দর আয়োজনটি সম্পূর্ণ করার জন্য। আমরা মূলত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিচার এবং সংস্কারের প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলছি। সেখানে প্রসঙ্গত আর একটা কথা বলে রাখা প্রয়োজন। একটা আলাপ দেয়া হয় যে জুলাই অভ্যুত্থান কি ব্যর্থ হলো কিনা। আমি এখানে বলি যে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের আসলে দুই ধরনের চাওয়া ছিল। জুলাইয়ের একটা অপহৃত ফলাফল আছে, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনগণ 17 বছর ধরে বসে একটা ফেসিবাদ, যে ফেসিবাদ এতটা নৃশংস আকার ধারণ করেছিল, কয়েকটা হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম খুন, আয়নাঘরের মতো পরিস্থিতি, এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া, বাক স্বাধীনতাকে ধ্বংস করে দেয়া, ভোটাধিকার নাই করে দেয়া, এই সব ধরনের অনাচার, অবিচার, জুলুম, নির্যাতনের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষেরা এই 17 বছরের এই জুলুম অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। জুলাই সেই অর্থে সব থেকে বড় সফল ঘটনা। এবং জুলাইতে আর একটা আমাদের চাওয়া পাওয়ার জায়গা ছিল, সেটা হলো যে বাংলাদেশের রাষ্ট্র যে কাঠামো, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন। কারণ আমরা সেই 72-এর সংবিধান রচনার কাল থেকেই এই সংবিধানের সমালোচনাগুলো আমরা জানি। এই সংবিধানে অবশ্যই ভালো কয়েকটি জায়গা আছে যেখানে নাগরিক অধিকারের কথা বলা আছে, কিন্তু বস্তুত সেই সবকিছু একটা দল না, একটা ব্যক্তির কাছে গিয়ে কুক্ষিগত হয়ে পড়ে রাষ্ট্র কাঠামো। সে ধরনের একটা ব্যবস্থার কথা এই সংবিধানে উল্লেখ করা ছিল। আজকে এলাক ভাই অধিকারের প্রসঙ্গ তুললেন। যে সময়টাতে অধিকারের নিবন্ধন বাতিল করে রাখা হয়েছিল, আমরা সত্যিকার অর্থেই একেবারে লোকচক্ষুর অন্তরালে, অর্থাৎ সাধারণ মিডিয়া তারা জানে না, গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আমরা অধিকারের এই ধরনের একটা মিটিং এ বসেছিলাম সাভারের দিকে। অভ্যুত্থানের অনেক আগের ঘটনা সেগুলো। ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানে যে রাষ্ট্র কাঠামো পরিচালনা করলে আমরা গণতান্ত্রিক ভাবে উত্তরণের দিকে অগ্রসর হতে পারবো না, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। এবং তখন থেকেই আমরা এই বাংলাদেশের সংবিধানের বিদ্যমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন একটা সংবিধানের দাবির কথা আমরা বলেছি। বাস্তবতা হলো অভ্যুত্থানের পরে সেই সুযোগ আমাদের কাছে এসেছিল একটা গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশে একটা নতুন সংবিধানের ভিত্তিমূল রচনা করা। কিন্তু নানা প্রেক্ষাপটের কারণে, কারণ এখানে অনেকের কাছে এই ধরনের আশঙ্কার জায়গা ছিল যে রাষ্ট্র ক্ষমতা সেটা কার কাছে থেকে যায় না যায়, এসব বিবেচনার কারণে গণপরিষদের নির্বাচনে আমরা আয়োজন করতে পারি নাই। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ঐক্যমত্য কমিশনে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা টু সাম এক্সটেন্ট গণপরিষদের যে ক্ষমতা, গাঠনিক ক্ষমতা, সেটাকে ধারণ করে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যেটা গণপরিষদের একটা ছোট ভার্সন। সে অর্থ হলেও আমরা একটা নতুন সংবিধানের পথে অগ্রসর হওয়ার ব্যাপারে একমত হয়েছিলাম। আমাদের একমত হওয়াটা শুধু ম্যাটার করে না, কারণ রাজনৈতিক দলগুলো তারা তাদের কমিটমেন্ট দেয়, কমিটমেন্ট থেকে সরে আসে, এই ধরনের ঘটনা অতীতে আমরা দেখেছি। তুষার ভাই এটা বলেছেন যে 90-এর পরে
যে সংস্কারের আলোচনাগুলো এসেছিল 229টা টাস্ক ফোর্স, সেগুলো কিন্তু পরবর্তীতে আর কার্যকর করা হয়নি। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে এর আগেও হয়েছে। আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমাদেরকে তখন তত্ত্বাবধায়ক সরকারকে পেতে হয়েছিল, এবং আমরা দেখি যে শুধু রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের ইস্যু না, বাংলাদেশের জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে গণভোটের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন, গণভোটে তারা রায় দিয়েছিলেন, কিন্তু সে রায়টাকেও শেষমেশ আর এখন পর্যন্ত কার্যকর করা হচ্ছে না। এই কারণে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেখানে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আমরা আশাবাদের মতো কোনো ঘটনা দেখি না। সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এ কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খোঁজে। কারণ আমরা যদি সংস্কারের জার্নিতে দেখি, তাহলে দেখবো ঐক্যমত্য কমিশন, সেখানে সকলে মিলে একমত হওয়া, একটা জুলাই সনদ প্রণীত হওয়া, তার উপরে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ জারি হওয়া, একটা গণভোটের অধ্যাদেশ জারি হওয়া, তারপরে গণভোট হওয়া, যার মধ্যে যে সংবিধান সংস্কার পরিষদ হবে, অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করে এসেছি। এখন একটা ব্যাক স্পেস চাপা হয়েছে। যদি আজ বিএনপির হাতে 2/3 মেজরিটি না থাকতো, তাহলে তারা এই ব্যাক স্পেসটা যে চাপবেন, এই সুযোগটা তারা পেতেন না। এখন তারা ভাবছেন যেহেতু তাদের হাতে 2/3 মেজরিটি আছে, সেক্ষেত্রে তারা যেভাবে চাইবেন ঠিক সেভাবেই তাদের দলীয় সদস্যরা সবাই একমত থাকবেন এবং সেভাবেই সংবিধানটাকে তারা কাটছাঁট করতে পারবেন। সে কারণে তারা এখন আর বিরোধী দলে যারা আছেন তাদের কথা তারা কর্ণপাত করছেন না। হ্যাঁ, এটা হতেই পারে যে হয়তো সরকারি দলের এমন অনেকেই আছেন যারা এই সংস্কারের যে এজেন্ডা তার সঙ্গে তারা একমত থাকেন, অথবা বাংলাদেশে যে একটা নতুন সংবিধান প্রয়োজন সে ব্যাপারেও তারা একমত থাকেন, কিন্তু ভোট যখন দিতে হয় তখন কি তাদের আর উপায়টা থাকে না। আমরা ব্যারিস্টার নওশাদ জমির ভাই, সরকার দলীয় সংসদ সদস্য, তার বক্তব্য আমরা সংসদে শুনেছি। তিনি এই কথা বলেছেন যে আমাদের একটা সংবিধান যেটা বাংলাদেশের মানুষেরা রচনা করেছে, আমরা রচনা করেছি, একটা আমাদের সংবিধান প্রয়োজন, সেভাবে একটা সংবিধান থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো যে যখন এই সংশোধন কমিটি গঠন করা হলো, তখন কিন্তু সংসদের বাকি যে সদস্যরা আছেন সরকার দলীয়, তাদের যে গতি তারও একই ধরনের গতি হয়। কারণ আমাদের এখনো পর্যন্ত সেই 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই কারণে বিএনপির সবাই যে একমত হয়ে তারা যে সংস্কারের এজেন্ডা থেকে দূরে সরে যাচ্ছে, এটাও আমি মনে করি না। এখন বিএনপি কিন্তু তারা তাদের সিদ্ধান্তের জায়গায় তারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তাদের মধ্যেই যাদের সংস্কারের পক্ষে অবস্থান আছে সেই সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করছেন। এই কারণে সরকারের কাছে আমাদের আহ্বানের বিষয়টা থাকবে যে আমরা কি আবারও অতীতে যেমন করে বিএনপি সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারকে আদায় করে নিতে হয়েছিল, আবারও এই রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি সরকারের কাছ থেকে আমাদেরকে সংস্কারকে আদায় করে নিতে হবে, সে ধরনের পরিস্থিতি কি তারা কাম্য করে? সে ধরনের পরিস্থিতি আমাদের কামনার জায়গা না, কাম্য করি না আমরা। তো সেই জায়গাটাতে সরকারের সতর্ক হওয়া প্রয়োজন। এবং আরেকটা বিষয়, বিচারের যে প্রসঙ্গ, এটা নিয়ে বিচার তো একটা আইসিটিতে হচ্ছে আর লোয়ার জুডিশিয়ারিতে কিছু বিচার, কিন্তু আইসিটিতে বিচার যতটুকু অগ্রসর হচ্ছে সেটাও এখনো পর্যন্ত সন্তোষজনক না। এখনো পর্যন্ত তো আমরা ফাইনাল সুরাহায় পৌঁছাতে পারিনি। দুই একটা রায় হয়েছে সত্য, কিন্তু সেগুলো কবে কার্যকর করা হবে তার এখনো পর্যন্ত কোনো দিশা নেই। আর লোয়ার জুডিশিয়ারিতে অর্থাৎ থানাগুলোতে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলোর ব্যাপার নিয়ে এক ধরনের প্রশ্নও আছে। সেই মামলাগুলো সেটা স্ক্রুটিনি করার জন্য একটা কমিটি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, সেটারও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ফলাফল আসেনি। এমন অবস্থায় আমরা আওয়ামী লীগকে দেখতেছি তারা বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার এক ধরনের পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে। অতএব আওয়ামী লীগের বিষয়ে যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা দলগতভাবে, সে পদক্ষেপ কতদূর সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান না। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতেও দাবি জানাই যে সরকার এই দল হিসেবে আওয়ামী লীগ যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এবং তারা কোনো গণতান্ত্রিক ফোর্স না, এই অগণতান্ত্রিক এবং দেশবিরোধী শক্তি আওয়ামী লীগ তাদেরকে দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাও সরকার শুরু করবে।
এবং সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ একটা ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো দুটা থেকেই তারা মুক্তি লাভ করবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যেটা চেয়েছিলাম যে ফেসিবাদী শাসন থেকে মুক্তি, ফেসিবাদী কাঠামো থেকে মুক্তি, এটা আমাদেরকে পেতে গেলে বিচার এবং সংস্কার আমাদের দুটাই করতে হবে। বিচারের মধ্য দিয়ে আমরা যে ফেসিবাদী দলটা বাংলাদেশের উপর জুলুম নিপীড়ন করেছিল তাদের ব্যাপারে আমরা একটা সুরাহায় পৌঁছাতে পারবো, এবং সংস্কারের মধ্য দিয়ে ওই একই ধরনের কাঠামো যাতে আর বাংলাদেশে ফিরে না আসে সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা যে ধরনের এখন দলীয়করণটা দেখছি সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে আবারও এক ধরনের দলীয়করণের রাজনীতি, এক দলীয় রাজনীতি, সেই পথে আমাদেরকে যেতে হবে। খেয়াল করে দেখেন যে বাংলাদেশের এখন সিটি কর্পোরেশন সেখানেও দলীয় প্রশাসক, যেটা জেলা পরিষদ সেখানে দলীয় প্রশাসক, ইউনিয়ন পর্যায়ে সেখানে দলীয় প্রশাসক, বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সেখানেও তারা তাদের দলীয় একজনকে অতিরিক্ত সচিব হিসেবে মনোনয়ন দিয়েছে। সংবিধিবদ্ধ কিছু প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ভিসিটিসি, যা দেখেন অনেকগুলো প্রতিষ্ঠান সম্প্রতি দেখা গেল যে সেখানে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এটা কিন্তু একটা পুরস্কৃত করার, একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিণত করার দিকে অগ্রসর হয়েছে। তা আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের যে অধিকারের জায়গাগুলো আছে সেগুলোকে তারা সুরক্ষিত অবস্থায় রাখবে, এবং আমরা সরকারের কাছ থেকে শুধু বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হিসেবে তাদের যে দাবি সেই জায়গায় না থেকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক আবহ সরকার তৈরি করবে, এই আশাবাদ রেখে আজকের এই আয়োজনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আক্তার হোসেন। আমাদের আজকের এই আলোচনা সভার শেষ বক্তা, এবং এরপরে আমি আপনাদের সামান্য সময়ে ওপেন ফ্লোর দেবো। আমি অনুরোধ করবো মানসুরা আক্তার, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সম্মানিত সভাপতি, খুব আলোচক এবং সম্মানিত অতিথিবৃন্দ, যারা উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেখানকার সংস্কার এবং বিচার সংগ্রাম। আজ 1 আগস্ট, 2 বছর আগে 2024 সালে আজকের দিন থেকেই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল তারা স্বৈরাচারকে গুটিয়ে দিতে সক্ষম হতে যাচ্ছে। আজকের দিনের পর থেকে, আজকের দিন থেকে যে সমাবেশ শুরু হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের, সেটি অভাবনীয় ছিল। আমরা প্রত্যেকটি মানুষ বুঝতে পেরেছিলাম যে আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা দীর্ঘদিন ধরে করেছিলাম, যে পরিবর্তনের জন্য আমাদের হাজার হাজার মানুষ জীবন দিয়েছিলেন, গুম হয়েছিলেন, সেই পরিবর্তনটি অবশেষে হতে যাচ্ছে। আজকের আলোচনায় আমি শ্রদ্ধা জানাই জুলাইয়ের শহীদদের প্রতি, এবং আজকে জুলাইয়ের আত্মত্যাগ, জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং সর্বোপরি যে রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের জন্য তারা এই আত্মত্যাগ করেছেন, সেটি সংক্রান্তে কথা বলব। জুলাই আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। সবচেয়ে বড় যে শিক্ষা দিয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রের কাঠামো চিরস্থায়ী নয়।
সেটি পরিবর্তনযোগ্য, সেটি সংস্কারযোগ্য। এবং গত 2 বছর জুলাই পরবর্তী সময়েও কিন্তু আমরা সেটির প্রমাণ বারবার পেয়েছি যে কেন রাষ্ট্রকে আরো পরিশীলিতভাবে সাজাতে হবে, জনগণের উপযোগী করে এবং জনগণের কল্যাণমুখী করে। শুরুতেই আসি ন্যায় বিচারের কথায়। ন্যায় বিচার এমন একটি জিনিস যা দেশের প্রত্যেকটি জনগণের মৌলিক অধিকার। আমরা যদি ন্যায় বিচারের কথা আরো বড় পরিসরে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের যত অন্যায় সংগঠিত হয় এবং রাষ্ট্রীয় কাঠামোগত অন্যায় যেগুলো হয় সেগুলো শুধুই ন্যায় বিচারের অভাবে তৈরি হয়।